মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবার লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই। আমার মনটা ভেঙে গেছে, কারণ মির্জা সাহেবকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ওনার কথাবার্তা শুনি, দেখতেও সুন্দর মানুষ, ভদ্র মানুষ। উনি যদি এক আকাম কইরা থাকে আর এটা যদি প্রমাণ হয়, আমি মনে করি এটা তুলে ধরা উচিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আব্দুল জলিল আরো জানান, বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, মাহিবি চৌধুরী, আবু হেনা সহ বিএনপির মোট 70 জন এমপির ওই দিন আওয়ামী লীগে যোগদান করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পরিকল্পনা ছিল। আব্দুল জলিলের সেই ট্রাম্প কার্ড ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাবকে দায়ী করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। যাই হোক, জলিলের সেই ট্রাম্প কার্ড যদি কাজে লাগতো তাহলে ওই দিনই 21 আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটতে পারত, কিন্তু গোয়েন্দা সংস্থার কারণে তা ব্যর্থ হয়। যে কারণে 21 আগস্ট গোয়েন্দা সংস্থাকে বোকা বানিয়ে হঠাৎ করে সমাবেশের স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ। গোয়েন্দা সংস্থা আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে আওয়ামী লীগ নির্বিঘ্নে গ্রেনেড হামলা চালাতে সমর্থ হয়েছিল। মিটিংটা শুরু হওয়ার কথা ছিল মুক্তাগরে 3টায়, কিন্তু সাধারণত ওনাদের মিটিং 3টায় বলা থাকলেও ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসে। বললাম 3 ঘন্টা আগে ওদের মিটিং এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায়। তো সেই হিসেবে 12টায় ওখানে আমাদের হিসেবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওখানে আমাদের 1টা দিকে যখন দেখলাম যে মিটিং এর কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা খুঁজে জানতে পারলাম যে এখানে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গোয়েন্দা সংস্থাকে কিছুটা বোকা বানানো গেলেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দাদের খুব বেশি সময় লাগেনি, কারণ 21 আগস্ট ব্যবহৃত গ্রেনেড এবং কুড়িল বস্তিতে উদ্ধার করা সেই গ্রেনেড একই ধরনের হওয়াতে গোয়েন্দারা দ্রুত 2003 সালে কুড়িল অভিযানে পালিয়ে যাওয়া অন্য আসামিদের মধ্যে মুকুল ও জাহাঙ্গীরকে আটক করেন। তাদের মধ্যে মুকুল তার স্বীকারোক্তিতে জানায় গ্রেনেড হামলায় অংশ নেয়া ভাড়াটে আরেকজন সন্ত্রাসীর নাম জজ মিয়া। শীর্ষ সন্ত্রাসী মুকুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই জজ মিয়াকে আটক করা হয়। প্রথম আলোর দৃষ্টিতে যিনি নিরীহ এবং নিষ্পাপ। প্রথম আলো তাদের সংবাদে লিখেছে, জজ মিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজ মিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে। আমরাও জজ মিয়ার খোঁজে তার গ্রামের বাড়ি সেনবাগে গিয়েছিলাম। জজ মিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা, জজ মিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ। কিছু করো আগে আসে আবার পরে করোনা পরে গেছে। আসলে জজ মিয়া সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না, কারণ জজ মিয়ার পুরো জীবনে হাতে গোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 21 আগস্টের গ্রেনেড হামলার পর লম্বা সময় জজ মিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন। এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি। হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে, সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। জজমিয়ার গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজমিয়া সম্পর্কে সবকিছু জানে একমাত্র প্রথম আলো। আগে বলেছি আমাদের সন্দেহের দিকটা ছিল প্রথম থেকে প্রথম আলোর দিকে, কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজমিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে সেই জজমিয়াকে খুঁজে বের করা জরুরি। নোয়াখালী থেকে শুরু করে রাজধানীর তেজগাঁর নাখালপাড়া হন্যে হয়ে খোঁজাখুঁজির পর প্রায় 3 মাসের অপেক্ষা শেষে জজমিয়ার সাথে কথা বলার সুযোগ হয়। মানে প্রথম আলো যে আপনাকে বললো যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা টুকা দিত, সিআইডি আপনার মাসে মাসে আপনার পরিবারকে টাকা দিত, এটা তাহলে কেন বলতে পারে? মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার সাথে কথা বলে আমরা যা জেনেছি তা এতদিন ধরে যা জানতাম তার 180 ডিগ্রি উল্টো। যে প্রথম আলো জজ মিয়ার পরিবারকে সিআইডি টাকা দিয়েছে বলে মিথ্যে সংবাদ প্রচার করেছে, বাস্তবে সেই প্রথম আলোই জজ মিয়াকে 2 লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যে সাক্ষী নিয়েছেন। প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন, প্রথম আলো অফিসে যাইতেন? প্রথম আলো আপনাকে কখনই কোনো টাকা পয়সা দেয়নি? হ্যাঁ,
বিলম্ব কিন্তু আমার দিক করে জমা দিচ্ছে, এটা তো আমি মনে হয় কেউই আপনাকে টাকা টুকা দেয় না। বুঝে তো নেই ভাই, তারপর মনে করেন আমি টাকা দিন করে মনে করেন এই 2 লাখ টাকার অনুদান যে আপনাকে কে দিছে এটা? চুপ করে টিপু মানে না সেগুলি জানি। আমি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, পরে বলতে ঠিক আছে দেখি আমরা একটা তাৎক্ষণিক ব্যবস্থা করে দেবো। প্রথম আলো সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতো? বর্তমানে আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে অন্য সাংবাদিকের লোকে ইয়া করে দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়া করে দিত যে তুমি তার সাক্ষাৎকার করা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি বলবেন বা কিভাবে দিবেন এরকম, তাই তো? জজ মিয়াকে তার নিজের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে মামলার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রথম আলো কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও থানায়? না, আমার নামে তো কোনো থানায় কোনো মামলা ছিল না, আমার দেশে এখনো আমার নামে না। ওই যে আপনি যেই মামলাতে 2 বছর জেল খাটলেন ওই মামলাটা কি তখন ছিল না আগে? ওটা ছিল আগে, ঠিক আছে, পরে ওই মামলা আমি হাইকোর্টের পরে ইয়া করছি, ওটা জামিন হয়ে পরে এটা খালাস করছি। আর ওই যে তেজগাঁ থানার মামলা, ওইটা ওই গুলশান থানার মামলাটা, ওই হত্যা মামলাটা, ওটা তো আগে আমার নামে তারপর মামলাটা ইয়া করতেছে। এখন যদি একটা মামলা করে না হয় তাহলে তো এটা বিশ্বাস গ্রহণ হয়ে যাবে না। একটা মামলা এখন থাকতে হবে, তখন এটা তো বলবো এখন এটা প্রমাণ হইব না, তো হইব না। ওই মামলাটা কোনটা, যেটা 7 বছরের জেল হয়েছিল, ওইটা কোন থানার মামলা? এভাবেই চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো। কেন, কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে। দ্রুত 21শে আগস্ট মামলার পুনঃতদন্ত শুরু করে জজ মিয়া এবং প্রথম আলোর যেসব সাংবাদিক এই দেশ বিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলোর সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5 আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পরানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর
সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আটাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবন যাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পা চেটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই। প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে। যে বাংলাদেশে মতিউর আনিসুল, টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে, সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না। সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে, সেই সুযোগ যেন আর কখনোই না পায়। মুখ দেখাইতে পারবেন ভাই? কি স্ক্রিপ্ট লেখছে, কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা। ওহো, নিজের দলের 24 জন লোককে বলি চড়াই দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য, তারেক জিয়াকে, খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের 24 জন মানুষকে বলি চড়াই দিছে। ভিডিওটা যারা না দেখছেন প্লিজ এখন দেখবেন। আসসালামু আলাইকুম। আমাদের একদম আমাদের ইলিয়াস হোসেন, টাইগার, বাঘ, সুন্দরবনের বাঘ, ওনাকে আপনারা সবাই চিনেন, সবাই ফলো করেন। ওনার একটা ভিডিওর জন্য আমি জানি না আপনারা অপেক্ষা করেন কিনা, আমি অপেক্ষা করি, দেখি। এবং ওনাকে আমি বহুদিন যাবত দেখি। একদিন দেখার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি। আমার বাসার সামনে একটা ভোট কেন্দ্র আছে, তখন আওয়ামী লীগের ভোট চলতেছিল বনানী বিদ্যানিকেতন স্কুলের ভিতরে। হঠাৎ দেখি যে একজন লোক দৌড়াচ্ছে, তার হাতে একটা মাইক, পিছনে একজন ক্যামেরাম্যান দৌড়াচ্ছে, আর সামনে 6-7 জন মানে সন্ত্রাসী ছিল তারা। তখন মনে হতেছিল চোর দৌড়াইতেছে, চোর ধরে যেভাবে দৌড়ায় এভাবে ধরছে, মানে এই করিডোর থেকে ওই করিডোর দেন মাঠ পার হইয়া গেটের কাছে আইসা, মানে ওরা বাইরে যেতেছিল, যে 2টারে থামা মাইরা ধরছে। ধরে পকেট থেকে না নকল ভোট, ওই যে ভুয়া ভোট বাই করছে, বান্ডিল বাই করছে জানেন। এবং তার সামনে ক্যামেরা ধরে রাখছে, তারা জিজ্ঞেস করতেছে, এর মধ্যে পুলিশ চলে আসছে, লোকজন চলে আসছে, ছাড়ে না বান্দা ভাই। সেদিন আমার মনে হয়েছিল যে বাপ রে বাপ, এই মানুষ তো জাতা মানুষ না, অনেক সাহসী, তখন আরো ইয়াং ছিল। তারপর যাই হোক, একটা টাইমে উনি দেশে থাকতে পারে নাই। কেন পারে না এটা সবাই জানেন। গত পরশুদিন একটা ভিডিও দিয়েছেন উনি, আমি কালকে 3বার দেখছি, 3বার, হ্যাঁ পুরোপুরি 3বারই দেখছি। আমি মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম, তারপর আবার দেখছি। শুধু দেখতে দেখতে একটা জিনিসই ভাবলাম, হাই রা, আমরা সিনেমা বানাই, কি স্ক্রিপ্ট লেখি, এই স্ক্রিপ্ট কোথায় পাইলো, কিভাবে লেখলো, কে লেখলো? ওই যে 25শে আগস্টের বোমা, ওই যে গ্রেনেড এবং বোমা দুইটাই মারা হয়েছিল, কে লেখলো এটা? বাপরে বাপ, আমার তো মনে হয় পৃথিবীর কোনো স্ক্রিপ্ট রাইটারের মাথায় এই কাহিনী আসবে না। পুরো লাইফ রিস্ক নিয়ে কিন্তু এই ড্রামা, লাইফ রিস্ক নিয়ে। চিন্তা করেন, ভুলে যদি একটা ওই ট্রাকের মধ্যে পড়তো, আবার ট্রাকের উপরে কেন সেটারও সুন্দর ব্যাখ্যা দিছে। প্রথম মিটিংটা ছিল যে জায়গাটা, ওই জায়গাটা আমি চিনি, আমি পুরানা পল্টনে 28 বছর ছিলাম তো, ওইখানে আমার সব জায়গা মুখস্থ। ওই জায়গাটার মধ্যে যেখানে প্রথম মিটিং ছিল, ওই জায়গাটার মধ্যে কোনো বিল্ডিং নাই, কিন্তু দূরে, অনেক দূরে সচিবালয়, এই যেখানে আগুন লাগছিল ওইটা, এদিকে রমনা ভবন, মানে আশেপাশে কিছু নাই, বড় বড় বিল্ডিং নাই, ওইখানে মিটিং ছিল। আর ওইখানেই গোয়েন্দা বিভাগ সবাই যায় নিজ নিজ অবস্থান নিয়ে। আপনারা তো জানেন, বিরোধী দল হোক, সরকারি দল হোক, বা কেউ যদি মিটিং এর জন্য আবেদন করে, তাকে যদি অনুমতি দেয়, সেখানে সরকার একটা মানে তার গোয়েন্দা বিভাগ পাঠায় পাহারা দেওয়ার জন্য, যেন কোনো অঘটন না ঘটে। অন্য কেউ এসে অঘটন ঘটে গেলে তো সরকারের ঘাড়ে পড়বে, ওই কারণে দেওয়া হয়। ওনারা ওই জায়গাটাই পাহারা দিচ্ছেন, ওনারা নিজেরাও জানেন না। একদম দেখাইছে ইলিয়াস সাহেব, ওনার তো এই প্রতিবেদন বানাইতে, মানে যেটা আমরা দেখছি, আমার তো মনে হয় মিনিমাম 6 মাস লাগছে, বা আরো বেশি লাগছে। 6 মাসের পরিশ্রমের ফল এই 52 মিনিট। তো মিটিংটা চেঞ্জ করে একদম ওনাদের অফিসের সামনে নিয়ে আসছে, যেটা 2 সাইডে ভাই সব বিল্ডিং। ওই বিল্ডিং থেকে গ্রেনেড হামলা হয়েছে, 24 জন মানুষ মারা গেছে। হায় হায় হায়, চিন্তা করেন, একটা ড্রামা সাজাইতে গিয়া 24টা প্রাণ চলে গেছে। আর এই 24টা প্রাণ যাওয়ার পর, ওইটাকে জজ মিয়ার নাটক বানানোর পর
যারা সহযোগিতা করছে সেটা হলো প্রথম আলো। উনি ডিটেলস তুলে ধরছেন, একদম ডিটেলস তুলে ধরছেন। আমি জানি না প্রথম আলো কি জবাব দিবে, নিশ্চয়ই জবাব দেওয়া উচিত। প্রথম আলো সম্বন্ধে অনেক কথা শোনা যাচ্ছে, দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো, ওনাদের জবাব দেওয়া উচিত। ওনাদের প্রতি সবাই সন্দেহ বাইরে গেছে এখন। যাই হোক, এটা তো অতীত এবং ভবিষ্যতের কথা, যে আমরা ভবিষ্যতে প্রথম আলোকে কিভাবে নিব আমাদের উপরেই ডিপেন্ড করে সত্যিকার অর্থে, যে আমরা কিভাবে নিব। জনগণ, সরকার কেন এটাকে নিষিদ্ধ করবে বা করবে না, এটা অনেক বিতর্কের ব্যাপার। সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি আর কি, যে একটা পত্রিকা যদি নিষিদ্ধ করতে চায়, তখন এই যে বাহির জগতে বিশেষ করে ওই যে মৌলমালা তো না খায়া 7 দিন এটার পিছনে লাগিয়ে থাকবে, যে ওই যে বাকশাল গঠন করা হচ্ছে। কারণ শেখ মুজিবের সেই বাকশালের আমলে কিন্তু এরকম পত্রিকাগুলো সব নিষিদ্ধ করে দেওয়া হবে, দলগুলাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। একটি দল থাকবে, একটি রাজা থাকবে, একজনের দেশ চালাবে, বাকশাল করে নিয়েছিল। যাই হোক, সেগুলো অতীতের কথা। আমরা ভবিষ্যতের কথায় আসি। অতীত তো আমাদের কেমন, গত 53-54 বছর, এইটা 3 দিন পর, মানে আজকের পরে কালকে পরশুদিনই 54 বছর হয়ে যাবে। আবার আগামীকাল 31 তারিখ, সেখানেও অনেক রকম ঘটনা ঘটবে। অনেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার যাবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার যাবে। এগুলা ভুয়া কথা বলে আপনারা কন্টেন্ট বানাইতেছেন। কেন অস্বীকার যাবে? কি কারণ অস্বীকার যাবে? এটা কি অস্বীকার যাওয়া যায় একটা স্বাধীনতাকে? 71-এর, হ্যাঁ 71-এর স্বাধীনতাকে মুক্ত করবে, কারণ মুক্ত ছিল না, ভারতের হাতে বন্দী ছিল। আর মুজিববাদী যে সংবিধানের কথা বলা হচ্ছে, সেটা আপনারা কেন বুঝতেছেন না? দেশ স্বাধীন হওয়ার পরই তো ওই সংবিধান লেখা হয়েছে। ওই সংবিধান তো কোনো হাদিস না, কোরআন না, যেটা বদলানো যাবে না। আপনারা দেখেন নাই এর মধ্যে সরকারি আমলারা কি করছে? আইন কানুন ভাঙ্গা। কোনো সরকারি কর্মচারী এই কাজ করতে পারে না, এটা বন্ড সই দিয়েই চাকরিতে জয়েন করে। কিন্তু ওরাই আবার আন্দোলন করতেছে। ওই যে একবার জনতার মঞ্চ বানাইয়া ওই যে মগা আলমগীর বিএনপির বাস দিছিল না, ওরকম বাস নিয়ে আবার রেডি হয়েছে। যাই হোক, সেটাও আমার সাবজেক্ট না। অনেক কথা চলে আসে মনের মধ্যে, দুঃখ পাই, অনেক কষ্ট। আমি বুঝছেন দাড়ি শেভ করতে করতে ভিডিও ছাইরা দেই, মানে ওই যে ইউটিউব ছাইরা দেই, চলতে থাকে। তো অটো আসতে থাকে, হঠাৎ করে অটো আসছে, শুনতেছি। আমার মনে হলো কি জানেন, আওয়ামী লীগের কোনো নেতা কথা কইতাছে। হ্যাঁ, এটা কি কইতাছে? যে জামাত লুটেরা, জামাত রাহাজানি করে, ইসলামিক ব্যাংক একটা অপকর্ম করছে এই দেশের মানুষকে লুটছে, হাবি জাবি অনেক কথা। তাড়াতাড়ি শেপ রাইখা যায় যে রিজভি সাহেব বিএনপি, উনি কইতাছে। দেখেন, নিজেদের মধ্যে লাইগা গেছে। যাই হোক, সেটাও আবার সাবজেক্ট না, এগুলো চলে আসে কথার কথায়, তাই বলতেছি। আচ্ছা, আরেকটা কথা বইলে আবার যাই ইলিয়াস সাহেবের কাছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। ওই ভিডিওর একটা জায়গায় আইসা না, বুঝছেন, মনটা ভাঙ্গা চুরা গেল একদম। হ্যাঁ, ওই যে আমাদের ফখরুল সাহেব, মির্জা ফখরুল সাহেবের কথা। উনি নাকি দেশ থেকে টাকা পাচার কইরা বিদেশে বাড়ি কিনছে ওনার মেয়ের নামে, মেয়ের জামাইয়ের নামে, এবং ওনাদের ছবিও দেখাইছে ইলিয়াস সাহেব এবং ওনার হাজবেন্ড, যে মেয়ের হাজবেন্ড, যে ওনার আবার আমি ভক্ত, ফাহিম সাহেব। উনি খুব দারুণ কথা বলেন, কথার মধ্যে মধ্যে আপনার শেখুদার সেই বোমাও মারেন, ওনার স্টাইলটা দারুণ। এবং ওই লোকের দেখে আমার মনে হয় খুব সহজ। কিন্তু এইটা কি শুনলাম, তার মানে কি সেই পাচারের টাকা, মানে পাচার করার টাকায় বাড়ি কিনা, সে বাড়িতে ওনার মেয়ের সঙ্গে উনিও তো থাকেন। তো উনি তো কোনোদিন এটা বললেন না যে আমার শ্বশুর এই বাড়ি কিনা দিছে বা আমার শ্বশুর আমার বউকে দিছে, আমি সেই বাড়িতে থাকি। আদৌ ওই বাড়িতে থাকেন কিনা সেটাও আমি জানি না, না জেনে কথা বলতেছি। ওনার আমি ভক্ত, আমি মনে করি উনি ইউটিউবে এটা ক্লিয়ার করবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।